ওয়েলকাম টু এনি টাইম জিকে। তোমাদের সবাইকে এনি টাইম জিকেতে স্বাগত জানাচ্ছি। এখানে আমি কোনো টিচার হয়ে তোমাদের পড়াতে আসিনি। এখানে তোমাদের বন্ধু হিসাবে, ফ্রেন্ড ভাবতে পারো, বন্ধু হিসাবে তোমাদের পড়াতে এসেছি এবং গাইড করতে এসেছি। আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন হচ্ছে পুলিশ, এসআই, কনস্টেবল, এসএলএসটি যেমন রয়েছে, তারপরে ডাব্লিউবিসিএস আসছে, মিসেলেনাসের গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষাগুলো আগামীতে আসছে, সেগুলো সমস্ত যে স্ট্যাটিক জিকে পার্টটা এই চ্যানেলে পুরো কমপ্লিট হবে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। মানে বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা চলছে সেটা আমাদের স্ট্যাটিক জিকে পার্টের সঙ্গে কী গুরুত্বপূর্ণ, স্ট্যাটিক জিকে পার্টের সঙ্গে কী করে মিলে যাচ্ছে, অবশ্যই সেটাও থাকবে। এবার কথা হচ্ছে যে স্ট্যাটিক জিকের যে পার্টটা আছে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই যে স্ট্যাটিক জিকে পার্টটা, যত পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ এক্সাম যত আছে, গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম যেটাকে আমরা বলি, প্রায় একই। শুধু ডিফারেন্সটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নে। যখন আমরা মক টেস্ট দেবো, সেটা সেই হিসাবে কোশ্চেন প্যাটার্ন শুরু করবো। যেমন এসএলএসটির জন্য কোশ্চেন প্যাটার্ন আলাদা, তারপরে যেরকম আছে পুলিশের জন্য কোশ্চেন প্যাটার্ন আলাদা, হচ্ছে মক টেস্ট আলাদা হবে। তো সেভাবে এটা শুরু করব, তো সেখানে কোনো চাপ নেই। এবার এই চ্যাপ্টারে যেটা আমি পড়াবো, প্রতিদিনের ক্লাসে হবে, সেই চ্যাপ্টারগুলোতে যে সমস্ত কিছু ইম্পর্টেন্ট বা কিছু যেটা ছুটে যাবে, সেগুলো কোশ্চেন আনসারের মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হবে। চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো সুতরাং চলো শুরু করছি। আজকে শুরু করছি ইন্ডিয়ান পলিটি, যেটা প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান পলিটি থেকে প্রতি এক্সামে কোশ্চেন আসে। তো আমি চাইছি যে ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই চারটা স্ট্যাটিক জিকের সাবজেক্ট 30 দিনের মধ্যে কমপ্লিট করার জন্য আজকে থেকে শুরু হচ্ছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আজকে থেকে 30 দিনের মধ্যে পুরো স্ট্যাটিক জিকের যে পার্টটা আছে, পুরো স্ট্যাটিক জিকের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকে চ্যাপ্টার 1 ইন্ডিয়ান পলিটির যে চ্যাপ্টারটা আজকে পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। চলো দেরি না করে শুরু করা যাক। এবার হচ্ছে প্রথম যেটা প্রশ্ন আমাদের মনে আসে, সেটা হচ্ছে একটি রাষ্ট্রের সংবিধানের প্রয়োজনীয়তা ও ভারতের উপনিবেশ হওয়ার ইতিহাস। যে প্রথম হচ্ছে সংবিধানের প্রয়োজন কিসে। এর আগে বলে নিই সংবিধানটা কি। আমরা যখন বলি ভারতের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তখন শুধু একটি আইনি দলিল, লিগেল ডকুমেন্ট বুঝি না। এর পিছনে লুকিয়ে আছে স্ট্রাগল, বিদেশি শাসনের অভিজ্ঞতা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইভলিউশন, স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ, স্যাক্রিফাইস। এই অধ্যায়ে আমরা বুঝব কীভাবে ব্রিটিশরা ভারতে এসে শাসন কায়েম করে এবং একে একে প্রশাসনিক কাঠামো গড়ে তোলার, যার চূড়ান্ত রূপ আজকের ভারতের সংবিধান। তো কনস্টিটিউশনটা কি? কনস্টিটিউশন হচ্ছে একটা লিগেল ডকুমেন্টস। Constitution is the fundamental law of a country which enshrines the fundamental principles on which values and institutions regarding governance are based. তো কনস্টিটিউশনকে এক কথায় কী বলা যায়? লিগ্যাল ডকুমেন্ট, একটা দেশের লিগ্যাল ডকুমেন্ট, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে, কোনো একটি দেশের সংবিধান বা কনস্টিটিউশনের প্রয়োজন কি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। চলো এটার উত্তর দেওয়া যাক। একটি দেশের জন্য সংবিধান হলো জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অফ এ নেশন। এটি ঠিক করে রাষ্ট্রের কাঠামো, স্ট্রাকচার অফ দ্য স্টেট, ঠিক করে সরকারের ক্ষমতা এবং সীমারেখা, পাওয়ার অ্যান্ড লিমিটস অফ গভর্নমেন্ট, এবং এটি ঠিক করে নাগরিকদের মৌলিক অধিকার, কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস। শাসন ব্যবস্থার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার আনে, আইনের শাসন, রুল অফ ল, এই সমস্ত কনস্টিটিউশনের দ্বারা আমরা নির্ধারণ করি। এক কথায় সংবিধান ছাড়া রাষ্ট্র একটি দিশাহীন জাহাজের মতো, লাইক এ শিপ উইদাউট এ রাডার। তো সংবিধান মানেটি, হোয়াট ইজ এ কনস্টিটিউশন, যেটা আমি প্রথমেই বললাম যে সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনগত নথি, সুপ্রিম লিগ্যাল ডকুমেন্ট অফ এ স্টেট। এটি লিখিত, রিটেন, যেমন আমাদের সংবিধান লিখিত, আমেরিকার সংবিধান লিখিত, কিন্তু অলিখিত, আনরিটেন, যেমন ব্রিটিশ সংবিধান। তাহলে কনস্টিটিউশন কয় রকমের হতে পারে? একটি লিখিত হতে পারে, একটি অলিখিত হতে পারে। কে শাসন করবে? তো এর প্রধান কাজ কি? কনস্টিটিউশনের প্রধান কাজ হচ্ছে কে শাসন করবে, হু উইল গভর্ন, কীভাবে শাসন করবে, হাউ গভর্নেন্স উইল ওকার, নাগরিকদের অধিকার ও স্বাধীনতা সংরক্ষণ করা, প্রোটেক্টিং সিটিজেন্স রাইট অ্যান্ড লিবার্টিস। রাষ্ট্রের 3টি অঙ্গ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এর ক্ষমতা ও সম্পর্ক নির্ধারণ করা। ভারতের ক্ষেত্রে এটি রিটেন কনস্টিটিউশন, যা 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর করা হয়েছিল। এবার কথা হচ্ছে, শুধু তো পিডিএফ ফাইল তো আমি দিয়ে দেবো পিন কমেন্টে বা ডিসক্রিপশনে, কিন্তু পিডিএফ ফাইল পেলে কি যথেষ্ট? না, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পিডিএফ ফাইল থেকে পড়া। পিডিএফ ফাইলে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোকে
আনসার করে কমেন্ট সেকশনে জানানো, যে সবগুলো আনসার আমি পারছি। এবার যেগুলো আমাদের এখানে এই স্ট্রাকচার থেকে, এই ক্লাস থেকে যেগুলো ছুটে যাচ্ছে, সেগুলো আগামী একটা সেশনে সেই কোশ্চেন এবং আনসার এক্সপ্লেন করা হবে, সেখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, চলো শুরু করা যায়। এবার হচ্ছে ব্রিটিশরা কীভাবে ভারতে এলো এবং ক্ষমতা দখল করলো। এটা আমরা সবাই জানি যে ব্রিটিশরা ভারতে এসেছিল বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। রানী এলিজাবেথ থেকে চার্টার পায়। কার কাছ থেকে চার্টার পায়? রানী এলিজাবেথ থেকে। তো মেন পারপাস ছিল ব্যবসা, কিন্তু আস্তে আস্তে তারা ব্যবসা করতে 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 পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যেও চলে আসে। তো প্রথম যেটা করেছিল 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রানী এলিজাবেথের চার্টার পেয়ে আসার পর 1612 সালে প্রথম যেটা ফ্যাক্টরি স্থাপন করেছিল সুরাটে। এগুলো কোশ্চেন আসে, কিন্তু ইতিহাসে আসে, পলিটিতে আসে না, কিন্তু ইতিহাসে আসে। 1639 মাদ্রাসে এবং 1690 কলকাতায়। তো বেশ স্থাপন করার পাশাপাশি, ব্যবসার পাশাপাশি তারা কী করতে থাকে, লোকাল রাজনৈতিক যে শক্তি ছিল, বিভিন্ন রাজা, বিভিন্ন সম্রাট যারা ছিলেন তাদের সঙ্গে অ্যালায়েন্স করতে থাকে, মিত্রতা। সামরিক শক্তি তাদের বৃদ্ধি করতে থাকে, মিলিটারি ডমিনেন্স, এবং তাদের ভারতের রাজাদের মধ্যে, কারণ ভারতে তখন প্রচুর পরিমাণে রাজা ছিলেন, তো এক রাজার সঙ্গে আরেক রাজার দ্বন্দ্ব যুদ্ধ লাগিয়ে দিয়ে রাজ্য দখল শুরু করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটাকে বলা হয়। এবার শুধু এই নয়, এর পাশাপাশি যে কি টার্নিং পয়েন্টসগুলো ছিল যে ব্রিটিশদের ভারতের পলিটিক্যাল যে ক্ষমতা সেটা দখল করা, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ 1757। ব্যাটেল অফ পলাশিতে কী হলো? সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা বলা যেতে পারে যে পুরোপুরিভাবেই ব্রিটিশদের কন্ট্রোলে চলে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোলে চলে আসে। এবার চলে আসি যেটা মেন টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে 1764, 1764 বক্সার যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার। বাংলার দেওয়ানি পাওয়া, একুইজিশন অফ দেওয়ানি রাইটস। তো ব্যাটেল অফ বক্সারের পর কি হয়, পুরো বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। এবার কোম্পানির শুধু আর ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান রইল না, কোম্পানি কী করলো, পলিটিক্যাল যে পাওয়ার সেটা দখল করে নিল, এবং ইন্ডিয়ার যে পলিটিক্স সেটাকে শেপ করতে থাকলো, মানে সেটার একটা গঠন একটা করতে শুরু করলো। এবার কিছু কিছু হিস্ট্রিক্যাল অ্যাক্ট, সিরিজ অফ অ্যাক্ট, যেগুলো এই শাসনের তৈরি হয় একের পর এক আইন, হিস্ট্রিক্যাল অ্যাক্টস, এগুলো চলে আসতে থাকে। এই আইনগুলো ধীরে ধীরে ভারতের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর ভিত্তি তৈরি করে, যার চূড়ান্ত রূপ হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার চলো ধাপে ধাপে এই যে কনস্টিটিউশনের যে অ্যাক্টস, হিস্ট্রিক্যাল অ্যাক্টস, এগুলো আস্তে আস্তে শিখি। প্রথম যেটা ছিল সেটা হচ্ছিল রেগুলেটিং অ্যাক্ট 1773, মানে 1773 রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেট থেকে আমরা বুঝতে পারছি যে এটার মানে কি। প্রথম ব্রিটিশ আইন যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করেছিল সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এর বৈশিষ্ট্য কী কী ছিল? প্রথম হচ্ছে গভর্নর অফ বেঙ্গল যেটা ছিল সেটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল, এবং প্রথম লর্ড ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন। 1774 সালে সুপ্রিম কোর্ট গঠন হলো কলকাতায়, এবং এখানে একটা পয়েন্ট যেটা ছুটে গেছে সেটা হচ্ছে চিফ জাস্টিস কে ছিল? স্যার ইলিয়াস ইম্পে, 1774 সুপ্রিম কোর্টে। কোম্পানি কার্যক্রমে নজরদারি বাড়ানো হলো। এখানে কি করা হলো নজরদারি বাড়ানো বলতে? এখানে হচ্ছে যে কোম্পানির যে এমপ্লয়িরা ছিল তারা পার্সোনাল ট্রেড করতো, এবং পার্সোনাল ট্রেডের পাশাপাশি যে আমাদের যে ভারতের নাগরিক, ভারতের কিছু লোকের কাছ থেকে তারা ব্রাইব নিত তাদের কিছু স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়ার জন্য, সেগুলো বন্ধ করে দেওয়া হলো। এবার যেটা করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বোম্বে আর মাদ্রাস যে প্রেসিডেন্সি ছিল সেটা বেঙ্গল গভর্নরের আন্ডারে চলে এলো। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এবার চলে আসো এমসিকিউ কোশ্চেনে। এই যে আমরা রেগুলেটিং অ্যাক্ট পড়লাম, তার 5টা এমসিকিউ আমি এখানে সেট করেছি। যেমন রেগুলেটিং অ্যাক্ট 1770 মধ্যে কোন আদালত গঠিত হয়েছিল, যেটা আমরা উপরে দেখলাম সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কলকাতায়। গভর্নর জেনারেল বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিং। কোন কোম্পানির উপর নিয়ন্ত্রণ হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোন বছর সুপ্রিম কোর্ট? 1774 সালে। বোম্বে মাদ্রাস কোন গভর্নরের অধীনে? বেঙ্গল গভর্নর। তো কোশ্চেনগুলোর আনসার তোমরা টেক্সট থেকেই পেয়ে যাবে, নো টেনশন। এবার কথা হচ্ছে কোশ্চেনগুলো দেওয়ার উদ্দেশ্য কী? কোশ্চেনগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে তোমরা যে আমার ভিডিওটা দেখলে, এই কোশ্চেনগুলো কি তোমরা ঠিকঠাক ক্যাপচার করতে পারলে? এই কোশ্চেনের আনসারগুলো কি তোমাদের মাথায় চলে এলো এই ভিডিও দেখার পর? যদি চলে আসে তাহলে গ্রেট, তাহলে আগামী স্টেপের জন্য তোমরা প্রস্তুত। যদি না চলে আসে তাহলে তোমাদের পরিশ্রম বেড়ে গেলো, তোমাদের আবার ভিডিওটাকে দেখতে হবে। তো চলো নেক্সট যেটা আছে সেটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, 1784, এটা দেখা যাক। তো মেন উদ্দেশ্য কী ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসার? পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসার মেন উদ্দেশ্য ছিল যে রেগুলেটিং অ্যাক্টের যেগুলো ফ্লস ছিল, যেগুলো ভুল ভ্রান্তি ছিল, সেগুলিকে সংশোধন করার জন্য
এই অ্যাক্ট চলে এলো। এবার হচ্ছে কোম্পানির বাণিজ্য ও প্রশাসন ভাগ করে দুটি পৃথক সংস্থার হাতে দেওয়া হলো। এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মেন বৈশিষ্ট্য হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরস। বোর্ড অফ কন্ট্রোলের প্রশাসনিক দায়িত্ব, কোর্ট অফ ডাইরেক্টরসকে দেওয়া হলো বাণিজ্যিক দায়িত্ব, বিজনেস। দ্বৈত শাসন সরকার ব্যবস্থা চালু হলো, ঠিক আছে। এবার এটা হচ্ছে বিস্তারিত যেটা বৈশিষ্ট্য পিটস ইন্ডিয়া অ্যাক্টের, সেটা কেন এসেছিল তোমরা জেনে গেলো। কবে পাস হয়, কোন দুটি সংস্থা গঠিত হয়, রাজনৈতিক কে তদারকি করতো, কোর্ট অফ ডাইরেক্টরস কী করতো, বিজনেস, বোর্ড অফ কন্ট্রোল রাজনৈতিক, পলিটিক্যাল, কোম্পানির কোন কাজ এই আইনে ভেঙে দেওয়া হয়, কোম্পানির কোন কাজ, দ্বৈত শাসন কী ছিল, ডুয়েল গভর্নমেন্ট যেটা চলে এলো, এই যে বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডাইরেক্টর, কোম্পানির বাণিজ্য ও প্রশাসনকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। তো কোশ্চেন আনসার পেয়ে গেলে, নো টেনশন। চলো তৃতীয়, চার্টার অ্যাক্ট অফ 1813। এইখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রিটিশ মিশনারিরা এসেছিল ভারতের ধর্ম প্রচারের জন্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানে কোম্পানির যে বাণিজ্যের যে একচেটিয়া অধিকার সেটা ভারতে বিলুপ্ত হয়, শিক্ষা খাতে 1,00,000 টাকা বরাদ্দ হয়, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। মানে যে বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোকেই রেখেছি, এর বাইরে কোনো কিছু রাখিনি। এবারে এমসিকিউ চলে এলো। এমসিকিউগুলো তোমরা দেখে কমেন্টে আমাকে আনসার জানাবে। আমি এর এক্সপ্লেন সিরিজ আরও কিছু এমসিকিউ নিয়ে সেগুলো আগামী অন্য সেপারেট যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস থাকবে সেগুলোতে জানানো হবে। চার্টার অ্যাক্ট অফ 1833। চার্টার অ্যাক্ট অফ 1833 কী হলো, বেঙ্গল গভর্নর জেনারেল যেটা ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিং যেই পদে প্রথম উপনীত হয়েছিলেন সেটা কী হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কে হলেন, লর্ড উইলিয়াম বেন্টিং। এবার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম শেষ হলো, ল মেম্বার নিয়োগ করা হলো ম্যাকিউলে। মানে এখানে সব কিছু ইম্পর্টেন্ট, কোনো কিছু ছাড়া যাবে না। আর এগুলি সব মনে কি করে চলে আসবে, প্র্যাকটিস রিভিশন করতে করতে, ঠিক আছে। এর কোনো ম্যাজিক নেই। ইউটিউবে দুনিয়ার ভিডিও দেখতে পাবে যে এভাবে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হবে, কিন্তু সেরকম কিছু নয়, প্র্যাকটিস ভুলে যাবে, সব ভুলে যাবে। তো এমসিকিউ অ্যাগেন মনে আছে কি বলেছি, ঠিক আছে। চলো, চার্টার অ্যাক্ট অফ 1853। লেজিসলেটিভ কাউন্সিলে প্রথমবার বিভিন্ন প্রতিনিধি যুক্ত হয়, বৈশিষ্ট্য, আইসিএস সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা প্রবর্তন হয়। কমেন্টে জানাও কে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আইনসভা ও নির্বাহী বিভাগ পৃথক হয়। অ্যাগেন কোশ্চেন, জানো কি করতে হবে কোশ্চেনগুলোকে। এবার চলে আসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858। এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেক্সট কী আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট। দ্য অ্যাক্ট ওয়াজ এনেক্টেড ইন দ্য ওয়েক অফ দ্য রিভোল্ট অফ 1857। মানে কি 1857 আমাদের একটা রিভোল্ট হয়েছিল। কি রিভোল্ট হয়েছিল 1857 কী হয়েছিল, সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহর পরে ব্রিটিশরা দেখলো যে এভাবে যদি আইন কানুন ইন্ডিয়াতে চলতে থাকে তাহলে তাদের আর বেশি দিন নয় ইন্ডিয়াতে। সেজন্য তারা কী আনলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো এখানে কি করা হলো, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো। ব্রিটিশ ক্রাউন রুল বা রাজ মুকুটের অধীনে চলে গেল, যে ব্রিটিশে যে রাজা ছিলেন তার অধীনে ডাইরেক্ট চলে গেল ইন্ডিয়া। প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হলো লর্ড ক্যানিং, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদ তৈরি করা হলো। কি, ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদ তৈরি করা হলো। অ্যাগেন কোশ্চেন। তো এবার চলে আসি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে প্রশাসনের কেন্দ্রীকরণ ঘটলেও আইন প্রণয়নের কাজে ভারতীয়দের সম্পৃক্ততা ছিল না, ভারতীয়দের পার্টিসিপেশন খুব কম ছিল বা ছিলই না। এই অভাব পূরণ করা হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ। এর বৈশিষ্ট্য কী, আমরা সবসময় প্রায় 1861-কে নেগলেক্ট করে দিই, কিন্তু এটাকে নেগলেক্ট করা যাবে না, এটাও খুব ইম্পর্টেন্ট। আইনসভায় ভারতীয় সদস্যদের মনোনয়নের ব্যবস্থা করা হয় প্রথমবার, কিন্তু তারা নিযুক্ত হতেন কিন্তু নির্বাচিত হতেন না, এটাও মনে রাখতে হবে। কেন্দ্র ও প্রদেশ, কেন্দ্র সেন্টার, প্রদেশ প্রভিন্সের মধ্যে প্রশাসনিক ক্ষমতা পুনরায় বন্টন করা হয়। প্রদেশগুলোকে নিজস্ব আইন প্রণয়নের স্বাধীনতা দেওয়া হয়, যাকে ডিসেন্ট্রালাইজেশন বলা হয়, ঠিক আছে। এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয় সদস্য যুক্ত হন। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার দেওয়া হয় ভাইসরয়কে জরুরি পরিস্থিতি আইন প্রণয়নের জন্য। তো এখানে কী কী হয়, আইনসভায় ভারতীয় সদস্যদের মনোনয়নের ব্যবস্থা করা হয়, কেন্দ্র প্রদেশে প্রশাসনিক ক্ষমতার পুনরায় বন্টন করা হয়, ডিসেন্ট্রালাইজেশন করা হয়,
এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয় সদস্য যুক্ত হয়। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার দেওয়া হয় ভাইসরয়কে জরুরি পরিস্থিতিতে আইন প্রণয়নের জন্য। এই আইনের মাধ্যমে প্রথমবার ভারতীয়দের আইনসভায় অন্তর্ভুক্ত করা হলেও তারা কেবল উপদেষ্টার ভূমিকা পালন করে। অবভিয়াসলি এটা অবভিয়াস ছিল যে ভারতীয়দের মানে যে জরুরি ক্ষমতা সেটা দেওয়া হবে না, কারণ এটা ব্রিটিশ কলোনি ছিল ইন্ডিয়া, তো সুতরাং ইন্ডিয়ান লোকদের এত ক্ষমতা দেওয়ার কোনো কথাই নেই। সেই জন্য তারা নিযুক্ত হতেন, নমিনেট হতেন, ইলেক্টেড হতেন না। অ্যাগেন কোশ্চেন, 5টা কোশ্চেন চলে এসছে। ভাইসরয়ের অর্ডিন্যান্স ক্ষমতা কি, এটা একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে WBCS লেভেলের বা SLST লেভেলের কোশ্চেন। এবার চলে আসি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। 1892 সালে এই আইন প্রবর্তন হয়। 1861 সালের যে আইনের সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো কিছুটা সংশোধন করে এই আইন পরিষদে ভারতীয় প্রতিনিধিদের ভূমিকা কিছুটা বৃদ্ধি করা হয়। তো প্রথমবার ডিসকাশন অফ বাজেট 1892, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন প্রচুর এসছে। তো বাজেট প্রথমবার কোথায় এসেছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, যেটা আমি আগেই বললাম যে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় প্রদেশে, সেন্ট্রাল প্রভিন্সে। বেসরকারি সদস্যদের প্রশ্ন করার অধিকার প্রদান করা হয় নির্দিষ্ট শর্তে। দেখেছ ব্রিটিশ কলোনিয়ালিজমের যে ইম্পেরিয়ালিজমের যে ব্যাপারটা, নির্দিষ্ট শর্তে বেসরকারি সদস্যদের প্রশ্ন করার অধিকার দেওয়া হয়। প্রতিনিধিদের মনোনয়ন প্রক্রিয়া কিছুটা নির্বাচনমূলক করা হয়। এর আগে আমরা যেটা পড়েছিলাম সেখানে ছিল কি নিযুক্ত হতেন, নির্বাচিত হতেন না। তো এখানে কিছুটা হলেও নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। অ্যাগেন 5টা কোশ্চেন, তোমরা জানো কি করতে হয়। 5টা কোশ্চেন কমেন্টে আমাকে জানাও, এক্সপ্লেন সিরিজ আসছে, টেনশনের কারণ নেই। চলো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটাকে পপুলারলি নোন এস মরলে মিন্টো রিফর্মস। এই হেডলাইন থেকেই প্রচুর কোশ্চেন আসছে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে, বা এর পপুলার নাম কি, কার নামের আধারে। যে দুজন ব্যক্তি ছিলেন, দুজন ব্যক্তি কে কে? মরলে একজন, মিন্টো আরেকজন। তো এটি রাজনৈতিক সংস্কারের সূচনা করে ভারতীয় প্রতিনিধিদের আরও বাড়ানো হয়। এটি ছিল ভারতীয় রাজনীতিতে বিভাজনের বীজ বপন, মানে সেপারেট ইলেক্টোরেট যে ব্যাপারটা ছিল এখানেই শুরু হয়েছিল। তো চলো, প্রথমবার সরাসরি নির্বাচন পদ্ধতি চালু হয়, ডাইরেক্ট ইলেকশন চালু হয় মরলে মিন্টো রিফর্মসে। সেন্টার প্রভিন্সে আইনসভায় ভারতীয় সদস্যদের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়। এবার মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট, মানে পৃথক নির্বাচনী ব্যবস্থা, যেটা ডিভাইড অ্যান্ড রুল, বিভাজনের যে নীতি, যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিভাজনের যে বীজ সেটা এখানে বপন করা হয়েছিল। এক্সিকিউটিভ যে কাউন্সিল ছিল সেখানে ভারতীয় সদস্য নিযুক্ত হয় এবং প্রথম যে ছিলেন তিনি ছিলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তো এই আইনে মুসলিমদের জন্য আলাদা প্রতিনিধিত্ব চালু করে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজন শুরু করা হয়, যেটা আমি আগেই বলেছি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেপারেট ইলেক্টোরেট আর সত্যেন্দ্র প্রসাদ সিনহার এক্সিকিউটিভ কাউন্সিলে নিযুক্ত হওয়া। ঠিক আছে, তো চলো কোশ্চেন চলে এসছে, এগুলো করে নিও তোমরা। এখন কমেন্টে অবশ্যই জানাবে যে করণীয় বলতে যে ছেড়ে দিলাম তা নয় কিন্তু, ঠিক আছে। তো চলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটাও এখান থেকেও হেডলাইন থেকে কোশ্চেন আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, এটাকে পপুলারলি নোন এস মন্টেগু ক্লেমস রোড রিফর্মস, বা এখানে বলতে পারে যে 1990-তে যে দুজন ব্যক্তি ছিলেন তাদের নাম কি, মন্টেগু অ্যান্ড ক্লেমস রোড। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণের দাবি জোরদার হয়, যে আমাদের দেশ আমরা নিয়ন্ত্রণ করো, সেই ব্যাপারটা সবচেয়ে জোরদার হয়ে যায়। তো এখানে ডায়ার্কি করা হয় প্রাদেশিক স্তরে, প্রভিন্সের ডায়ার্কি চালু করা হয় এবং সাবজেক্ট ভাগ করে ট্রান্সপার্ট, রিজার্ভ। ট্রান্সপার্টে যেমন স্বাস্থ্য, শিক্ষা, এগুলো হচ্ছে রেসপন্সিবিলিটির বিষয়। ট্রান্সপার্ট ভারতীয় মন্ত্রীরা চালনা করতো, ব্রিটিশ মন্ত্রীরা করতো রিজার্ভ, যেমন পুলিশ, রাজস্ব, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। তো ভারতীয়দের দেওয়া হলো শুধু রেসপন্সিবিলিটি, নো পাওয়ার। ঠিক আছে, বিকামেরাল লেজিসলেটর, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল অফ স্টেট, আমাদের যেমন লোকসভা, রাজ্যসভা, সেরকম চালু করা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল অফ স্টেটস। ঠিক আছে, বিকামেরাল। ভোটাধিকার সীমিতভাবে সম্প্রসারিত করা হয়। ব্রিটিশরা জানতো সবাইকে ভোটাধিকার দিলে সমস্যা বাঁধবে, সেই জন্য সীমিত করা হয় ভোটাধিকার। পৃথক যে নির্বাচনী ব্যবস্থা চালু হয়েছিল 1909 সালে, সেটাকে আরও সম্প্রসারিত করা হয়। তো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যে 1919, পপুলারলি নোন এস মন্টেগু ক্লেমস রোড রিফর্মস, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডায়ার্কি প্রভিন্সে চালু করা হয়, সাবজেক্ট ভাগ করা হয় ট্রান্সপার্ট, রিজার্ভ, সাবজেক্ট। বিকামেরাল লেজিসলেটিভ, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল অফ স্টেট চালু করা হয়। পৃথক নির্বাচনী ব্যবস্থার সম্প্রসারণ ঘটে।
তো 1919 আর 1909 মধ্যে গুলিয়ে যেতে পারে। 1919 হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 1909 হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো অ্যাগেন কোশ্চেন, ডায়ার্কি কী ছিল? ডায়ার্কি কী ছিল? সাবজেক্ট কীভাবে ভাগ করা হয়, কেন্দ্রের কোন দুটি কক্ষ, ভোটাধিকার কীভাবে প্রসারিত হয়, ভারতীয়দের কোন দাবি পূরণের চেষ্টা করা হয়। তো এবার চলে আসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935। এই আইনটি ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে বিশাল গুরুত্বপূর্ণ আইন। স্বাধীনতার পূর্বে এটি ছিল ভারতের আধার সংবিধান। এবার আমি যদি 1935-এর এই আইনটা এই ক্লাসে যদি ডেসক্রাইব করতে শুরু করি, তাহলে এই ক্লাস আর থাকবে না, মানে শুধু 1935-এর আইন দিয়ে পুরো 2-3 ঘন্টা চলে যাবে। সুতরাং এখান থেকে যে বিশেষ বিশেষ যেগুলো পরীক্ষা আছে তা নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রভিন্সে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্ত শাসন দেওয়া হয়। কেন্দ্র প্রদেশে ফেডারেল স্ট্রাকচারের প্রবর্তনের প্রস্তাব রাখা হয়। ডায়ার্কি প্রদেশ থেকে উঠিয়ে কেন্দ্রে চালু করা হয়, যেটা 1919-এ ডায়ার্কি প্রদেশে চালু হয়েছিল, সেটা কেন্দ্রে চালু করা হয়, যদিও কখনো কার্যকর হয়নি, ইম্পর্টেন্ট কিন্তু। পৃথক নির্বাচনী ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হয়। এবার শিখ খ্রিস্টান এদের মধ্যেও শুরু করে দেওয়া হয়। ফেডারেল কোর্ট গঠিত হয়, ফেডারেল কোর্ট। এই আইনি ভিত্তি স্থাপন করে 1950 সালের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারার, ঠিক আছে। তো কোশ্চেন, এই আইনে কোন ধরনের শাসন চালু করা হয়? পূর্ণ প্রাদেশিক স্বায়ত্ত শাসন। ডায়ার্কি কোন স্তরে কার্যকর করার কথা বলা হয়? সেন্টারে। ফেডারেল স্ট্রাকচার কী ছিল? যেটা কোন নতুন আদালত গঠিত হয়? এই আইনে ভারতের কোন ভবিষ্যৎ পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে। এবার চলে আসি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই আইনের মাধ্যমে 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটে। মূল বৈশিষ্ট্য, ইন্ডিয়া ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয়। উভয় দেশকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার ক্ষমতা দেওয়া হয় সংবিধান রচনার জন্য। ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘটে। গভর্নর জেনারেল নিযুক্ত হন উভয় রাষ্ট্রে, ইন্ডিয়া এবং পাকিস্তানে। সকল ব্রিটিশ আইন বাতিল করে প্রাদেশিক আইনসভা স্বাধীনভাবে শাসন চালাতে পারে। তো 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ইন্ডিয়া পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসেবে গঠিত হয়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের ক্ষমতা দুই দেশকে দেওয়া হয়। ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘটে। গভর্নর জেনারেল নিযুক্ত হয় উভয় রাষ্ট্রে। সকল ব্রিটিশ আইন বাতিল করে প্রাদেশিক আইনসভা স্বাধীনভাবে শাসন চালাতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া হয়। ভারতের গণতন্ত্র সংবিধান রচনার পথে চূড়ান্ত পদক্ষেপ ছিল এই আইন। তো এখানে কিছু এমসিকিউ দেওয়া হয়েছে, এগুলি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর বাকি যেটা হচ্ছে আগামী ক্লাসে দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে। সো দেখা হচ্ছে আগামীকাল।